বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক হয়েছি, 5 বছর কাজ করেছি। এত বন্ধুত্ব, এত করা হবে। সভা যখন শেষ হবে আমরা প্রত্যেকে মঞ্চে এসে আমরা পরবর্তী সময় সভা শেষ হওয়ার পর পরবর্তী সময় আমরা ওনার প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করব। ওম প্রয়াত বিশ্ববন্ধু সেনের অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে অনুভাবাপন্ন মানুষ সবসময় কিছু না কিছু করতেন। সবাইকে হাসিয়ে হাসাতে এই শোকের মুহূর্তে আমরা ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। যে অপারেশন যেটা হয়েছিল সেটা কিন্তু এখানে কিন্তু একদম 100% বেটার হয়েছে, সেটা এইমসের যারা এসছেন ডাক্তারবাবুরা সেটা কিন্তু ওনারা বলেছেন। এবং আমরা এই যে 139 দিন থেকে 40 দিনের পুরো 139 to 40 days জীবন যুদ্ধে উনি কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হলেন। একে তো সবসময় জীবন যুদ্ধ নিয়ে ওনার সবসময় ওনার যে ইতিহাস আমরা শুনি, যেভাবে মানে কমিউনিস্টদের বিরুদ্ধে উনি প্রতিরোধ এবং প্রতিবাদ করেছেন সেটা ইতিহাস সবাই জানে। এবং আমাদের কাছে অত্যন্ত ভালো লাগতো যে এইরকম একটা যিনি নাটকের সংস্কৃতি ব্যক্তিত্ব, নাটকের সাথে জড়িত, যাত্রার সাথে জড়িত, নিজে কবি হিসাবে একদম বিখ্যাত কবি হিসাবে এত সুন্দর সুন্দর এই যে সৃষ্টি, এবং যেটা আমার এখানে মুখ্য সচেতক বলেছেন যে ঘরের ভিতরে আমি একদিন রুমের মধ্যে গেলাম, রবীন্দ্রসঙ্গীত শুনতেন, প্রতিটা শব্দ বোঝার চেষ্টা, অনেক কিছু শেখার আছে। আমরা কিন্তু কানে কমও শুনি, আবার দেখিও কম, আর না শুনে আমরা মানে অনেক কিছু বলি, আবার দেখেও না দেখে অনেক কিছু বলি। তো এইসব ব্যক্তি বুঝেন, দেখেন এবং এটাকে হৃদয়ঙ্গম করার কারণেই কিন্তু শ্রেষ্ঠত্বের একটা অধিকার হয়েছে। মাঝে মাঝে আমি দেখতাম যে বিধানসভার মধ্যে একবার মনে আছে, আমি তো নতুন নতুন মানে বিধায়ক প্লাস মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তো একবার লাস্ট যখন আমি বক্তব্য রাখলাম যে যতগুলো মানে বিরোধীরা যতগুলো কোশ্চেন জিজ্ঞেস করেছে, আমি লাস্ট দিন সমস্ত যে ওদের উত্তরগুলো কিন্তু আমি দিয়েছি। প্রতিটা জিনিস উত্তর দেওয়ার সুবাদে উনি কিন্তু সেখানে একদম মানে ওপেনলি বলেছেন যে ত্রিপুরার বিধানসভার ইতিহাসে আমি জানি না, বলে আমি তো এতদিন ধরে আছি, কেউ এইভাবে এত রেসপেক্ট যে যারা মানে বিরোধী প্রতিটা প্রশ্নের উনি উত্তর দিয়েছেন, একমাত্র এই মুখ্যমন্ত্রীকে আমি দেখলাম। এই যে বিষয় মানে কিন্তু উনি উৎসাহ প্রদান করলেন, কিন্তু তামান হতে আরও কাজ করার একটা ইচ্ছে প্রকাশ হলো যে বা আমাকে তো উনি কমপ্লিমেন্টারি দিলেন, কমপ্লিমেন্ট করলেন, সেটা একটা সাংঘাতিক বিষয়। 4 বারের মুখ্যমন্ত্রী আমরা সবাই জানি যে 2008, 13 এবং 28 এবং আমাদের 18 এবং আমাদের 23-এ, এবং আমাকে যে কোনো জায়গার থেকে একজন বললেন যে এইবার কিন্তু ওনাকে অধ্যক্ষ বানাতে হবে। ঠিক আছে, আপনারা যখন ইচ্ছা প্রকাশ করেছেন আমার অসুবিধা নেই। এবং সেইভাবে উনি হয়েছেন এবং খুব ওনার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমি বলি, আরে আমি তো কিচ্ছু না, এগুলো তো আমাদের পার্টির যা নিয়ম আছে সেইভাবেই হয়, আমার এখানে কিছু করার নেই। তো সত্যি আজকে মানে ওনাকে হারিয়ে শুধু বন্ধুকে আমি হারাইনি, আমার মনে হয় যে ত্রিপুরার মানুষ সত্যিকারের অর্থে একজন ভালো জননেতা এবং মানুষের সাথে যুক্ত এবং এইরকম একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা কিন্তু হারিয়েছি। এবং আমরা বিধানসভার মধ্যে ওনাকে দেখতাম, যদিও আমাদের পার্টির থেকে উনি মানে স্পিকার হয়েছে, কিন্তু যতটুকু আমি দেখি চেষ্টা করতো যে নিরপেক্ষতাটা কিন্তু উনি বজায় রাখতেন, এবং তার মধ্যে যে সংযম এবং দূরদর্শিতা। আবার খুব মজার বিষয় ছিল, এমন সব কথাবার্তা হঠাৎ করে মানে
ওনার যে প্রেজেন্স অফ ইন্টেলিজেন্স আমি দেখতাম, এত সুন্দর। যে কোনো একটা প্রশ্ন করলো উনি, একটু দাঁড়ান আমার একটা প্রশ্ন আছে, আমাকেও একদিন বললেন, মানে এইরকম আমাদের দলের হয়েও এমনভাবে এত সুন্দরভাবে সাজিয়ে কথাটা বললেন। এটা একমাত্র এই সাহিত্য নিয়ে চর্চা করার সুবাদেই কিন্তু উনি সেইভাবে বলেছেন না। আমার সেরকম কিন্তু খারাপ লাগলো না, অথচ কথাটা বলে ফেললেন। এবং ওনার যে ছাত্র জীবন থেকেই আমি দেখেছি যে যখন কলেজের মধ্যে তো আমি খেলাধুলাতেই বেশি যুক্ত ছিলাম, এবং ওনাকে দেখতাম যে রাজনীতির সাথে উনি যুক্ত ছিলেন, এনএসইউআইও করেছেন। সুবলবাবু তো বললেন ওর সাথে বিশ্বদা। এবং আমরা একটা মানে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি হোক, ওর সাথে কিন্তু একটা সবসময় একটা মানে পরিচয় আমার ছিলই। 2018 সালে যখন থার্ড টাইম উনি বিধায়ক হন, তখন উনি একটা সুন্দর একটা স্লোগান দিয়েছেন। এখন এই স্লোগানটা কি? ক্লিন ধর্মনগর, ক্লিন ধর্মনগর, গ্রিন ধর্মনগর অ্যান্ড লাভ ধর্মনগর। মানে ভাবুন কথাটা কত সুন্দর কথা উনি বলেছেন। এবং নিজে প্রায় দেখেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা এখানে টিঙ্কুবাবু আছেন, এবং সেখানে যখনই আমি আগরতলা থেকে ধর্মনগর যেতাম, ও কিন্তু ঠিক হাজির থাকতো ট্রেনের সামনে এসে বলো ঠিক আছে, সব ঠিক আছে। আগে যখন হেলিকপ্টারে যেতাম সেখানেও। আর সবসময় একটা মানে প্রোঅ্যাক্টিভ থাকার যে বিষয়, মানে আমি যেটা ডিসিশন নিয়েছি দিস ইজ কারেক্ট, অন্যরা উল্টা পাল্টা কি বললে ফরগেটেবল দেয়। এই যে একটা অফিস টাইপের যে একটা ব্যবহার, সেটা কিন্তু শেখার আছে এখানে কিন্তু। এবং এটাও কিন্তু এক ধরনের যে লিডার বলতে যেটা বোঝায়, লিডার তো অনেকেই হয়, নেতা অনেকেই হয়, কিন্তু জননেতা হওয়ার যেসব কোয়ালিটি ওনার মধ্যে আমরা দেখেছি। মাত্র 71 বছর বয়সে উনি আরেক জায়গায় পাড়ি দিলেন। আমি বিশ্ববন্ধু সেনের যে প্রয়াণে আমি ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার শান্তি মানে যাতে শান্তি হোক সে আশা রাখছে, এবং ওনার সুখ সন্তপ্ত পরিবারের এই যে ক্ষতি হয়ে গেল সেটা সহ্য করার জন্য শক্তি দেয়, সেই আশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। 21-এ এমবিবি কলেজে আমি পড়াশোনা করতাম, তখন আমি সায়েন্স নিয়ে পড়তাম, ও আর্টস বা কমার্স এরকম কিছু একটা জায়গায় পড়তাম। প্রায় পরিচয় কথাবার্তা হতো। এর আগেও ধর্মনগরে যখনই আমি যেতাম বিভিন্ন কাজে, আমাদের ফ্যামিলিয়ার ওখানে বিজনেস আছে, তো যেতাম যখন, মানে ওর সাথে একটা সবসময় একটা বার্তালাপ ছিল। জানতাম ওখানে ওদের একটা দোকান আছে, হোটেল আছে যেটা বলা হলো, তো মাঝে মাঝে ওর সাথে গিয়ে দেখাও হতো একবার, বাস এতটুকুই। কিন্তু 71-এ যখন আমি এমবিবি কলেজে পড়ি, তখন সেই হোস্টেল 1 নম্বর হোস্টেলে পড়াশোনা করতাম, এবং সেখানেও কিন্তু দাপুটে একজন ব্যক্তি ছিল সেখানে। এবং আমরা কি করি সাধারণ মানুষ, আমরা চাই, কারণ এই সমাজে প্রায় কিছু ব্যক্তি আছে যারা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে, আর মানুষ, সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ এই সাপোর্ট সিস্টেমের জন্য কিন্তু খুঁজতে থাকে যে কার কাছে সাপোর্ট, কোন একটা বিপদ আপদ ইত্যাদি একটা ভালো জিনিস। সাপোর্ট সিস্টেমের একটা হচ্ছে যে ফিজিক্যাল সাপোর্ট, আরেকটা হচ্ছে জ্ঞানের সাপোর্ট, আবার অনেক সময় হচ্ছে মিশ্র সাপোর্ট। তো সব মিলিয়ে টিলিয়ে, আর তৎকালীন সময়ে 70-71 সনের যে অবস্থা ছিল, আমি জানি না এখানের অনেকের অভিজ্ঞতা, রতনদার তো আছেই, বলে উপায় নেই, রতনদাই ওনাকে নিয়ে এসছেন বলছিলেন এই পলিটিক্সে। তো ওই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই শান্তিতে থাকা, মানুষের মানে সাধারণ মানুষের যেটা যে আমরা শান্তিতে থাকি। তো অশান্তির থেকে বাঁচার জন্য ওই সময়ের যে অবস্থা ছিল, খুন সন্ত্রাস বোমাবাজি ইত্যাদি, কলেজে তো পড়াশোনার অবস্থাই ছিল। তো এর জন্য ও যখন মানে ওই 1 নম্বর হোস্টেলের নেতা হিসেবে কিন্তু সেখানে ছিল সে, তো এই কারণে একটু বন্ধুত্বও ছিল। তো সেই রকম পরবর্তী সময় আমরা সবাই জানি যে যখন আমাকে এই পার্টিতে আমি যোগদান দিলাম, আর একটু এন্টি কমিউনিস্ট তো বরাবরই ছিলাম। এখানে দীপকবাবু আছেন, আমাদের রতনদা তো মাঝে মাঝে আমার চেম্বারে আসতো, তো অন্যান্য পেশেন্ট
বন্ধ করে দিয়ে পেশেন্ট সব বাইরে ভর্তি, কিন্তু রতনদার সাথে বসে 20 তো প্রায় 1 ঘন্টা কথাই বলি যে কি অবস্থা, হাল হকিকত কি। আর দীপক বাবুর সাথে আর সুবলের কথা তো বলে লাভই নেই। তো দীপকের সাথে মাঝে মাঝে স্কুটার দিয়ে দাঁড়িয়ে দেখলাম কি অবস্থা, কি চলছে। ওরাই তো আমাদের নেতা ছিল তখন। আমি জিজ্ঞেস করতাম কি অবস্থা, হাল হকিকত কি, কবে সিপিএমকে হঠাবো এইসব। তো এইসব ইতিহাস। তো যেটা সুবলবাবু বলার চেষ্টা করেছেন যে সমাজের সাথে সবসময় থাকতাম, ডাইরেক্ট পলিটিক্স না করলেও প্রায় পলিটিক্সের সাথে সবসময় যোগাযোগ ছিল। অনেক হেল্প সাহায্য আমার তরফ থেকে যা যা দরকার সেটা করতাম। ওরা জানে, সবই জানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন ভারতীয় জনতা পার্টিতে আমি যোগ দেই, তখন আমাকে পণ্ডিত দীনদয়ালজির জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাকে ভাইস প্রেসিডেন্ট করা হয় এবং প্রেসিডেন্ট করা হয় নীলমণি দেব মহোদয়কে। আমি গাড়িতে করে আমি যেতাম। আমার একটা আস্থা ছিল, ধর্মনগরে আমার দেওয়া হয়েছিল ডিউটি। আমি দেখতাম মানে ও তখন এমএলএ, অলরেডি এমএলএ সেখানে। তো আমি পাশেই বসতাম। ও নিজেও পরিচয় দিত আমার বন্ধুবর। আর আগরতলা থেকে যখনই আমরা বাইরে যাই, ওই সব জায়গার জনপ্রতিনিধি হোক বা যে কোনো লিডারই হোক, একটা বিশেষ কিন্তু ধরে নেয়। যেমন আমরা দিল্লি থেকে কেউ আসে, আমরা ধরে নিই হি আর শি ইজ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য হায়ার অথরিটি। এক্স্যাক্টলি সেম আমাদের আগরতলা থেকে যখন এই ধর্মনগরে আমরা যাই, তখন মনে হয় যে হি ইজ দ্য অ্যাম্বাসেডর অফ আওয়ার পার্টি। তো সেইভাবে সম্মান দেওয়া এবং সেখানে কি বিষয়ে আসলাম, পরবর্তী সময় বিষয় মানে একা একা আমি যেতাম ট্রেনে করে, একা একা গেছি আমি বহুবার। এবং সেখানে পৃষ্ঠা প্রমুখ ইনচার্জের সময় আমি বহুবার গেছি। আমি দেখেছি গুরুত্ব সহকারে ও বসত এবং কথা শুনত এবং বিভিন্ন জায়গায়, এক জায়গায় যাবো আরেকটা জায়গায় যেতে হবে, সে কিন্তু অ্যাকম্পানিও করতো। এরকম একটা ব্যক্তিত্ব ছিল। আর মানে পরবর্তী সময়ে যখন আমি মুখ্যমন্ত্রী হই, তখন তো সে তো অলরেডি উপমুখ্যমন্ত্রী ছিলই। পরবর্তী সময়ে অধ্যক্ষ হয় এবং আগরতলায় যখনই আসে সবসময় বলে যে আমি কিন্তু তোমার সাথে দেখা করবো, একবার আমি তোমার সাথে দেখা করতে চাই। কী ব্যাপার বলে, চা খাবো, এক কাপ চা খাবো, অন্য কিছু না। তো এরকমভাবে প্রায়ই আসে, আমিও যতটুকু পারি সম্মান দেওয়ার। মাঝে মাঝে এখানে কল্যাণীদি বলেছেন যে মাঝে মাঝে অনেক খবরাখবর আসে যে এই হয়েছে সেই হয়েছে। আমি একটু ফোন করি ওকে, আরে কি এটা কি করছো নাকি তুমি? বলে ওকে আর বলতে হবে না, আমি বুঝে গেছি। এই যে নিজে ফট করে নিয়ে যাওয়া, যে আর বেশি যাতে কথা না বলে, মানে এটা পয়েন্ট আউট করেছি, এর বেশি আর তর্ক না, কিচ্ছু না, বুঝে গেছি, না হবে না, এই যে বিষয়। তো অনেকটা 1953 ওর জন্য দেখলাম এখানে যে ম্যাম আসে, আমার তো জানুয়ারি। তো আমি দেখলাম ও আমার থেকে একসাথে হলো আমার থেকে 5-6 বছরের ছোট। কিন্তু আজকে একটা পত্রিকার মধ্যে আমি দেখছিলাম ওকে বড় 5 মাসের বড়। তা একটা পত্রিকার মধ্যে দেখেছি ও আমার বড় ভাই। তো পত্রিকা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, মাঝে মাঝে দেখি লেখার মধ্যেও কিন্তু লিখতে গেলে ঠিকভাবে লিখলে ঠিক লাগে খুব। তো যাই হোক, তো